স্বাধীনতা পরবর্তীতে দীর্ঘ একটা সময় পর ২০০৮ সালের ১৪ই এপ্রিল ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস নামক ট্রেনের মাধ্যমে দুই দেশের সরাসরি রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়। দ্বিতীয় রুট হিসেবে ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন চালু করা হয়। আর ২০২১ সালের ২৬শে মার্চ তৃতীয় ট্রেন হিসেবে মিতালি এক্সপ্রেস ঢাকা শিলিগুড়ি রুটে চলাচল শুরু করে। চলতি বছরের ২২শে জুন দিল্লিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী কিছু চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে একটি ছিল বাংলাদেশের পথ দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে। বোঝাই যাচ্ছে এই চুক্তিতে ভারতের স্বার্থের পারদ যে কতটা ভারী হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতকে কেন বারবার সুযোগ দিচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলাচল কি আদতেই বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে? নতুন এই চুক্তিতে কি বাংলাদেশের জনগণের করের টাকাও জড়িত? চলুন আজকের ভিডিওতে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘ ৭৭ বছর পর রাজশাহী ও কলকাতার মধ্যে পুনরায় আন্তঃদেশীয় ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়। এই ডোমেস্টিক ট্রেন চালুর ফলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক সুবিধা পাবে দেশটি। বর্তমানে কলকাতা থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে চিকেন নেক করিডর হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে ৩১ থেকে ৩৬ ঘন্টা। এটি বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা হয়ে পাড়ি দিতে দূরত্ব কমে দাঁড়াবে প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলোমিটার, যা দিতে সময় লাগবে ১১.৫ থেকে ১২ ঘন্টা, অর্থাৎ অর্ধেকেরও কম সময়। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের অপর অংশের যোগাযোগের একটি রেলপথ, যেটি হচ্ছে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক হয়ে গেছে। চিকেন নেকের উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশের সঙ্গে যুক্ত। অন্যদিকে চীন সীমান্ত থেকে এটির দূরত্ব ১৭০ কিলোমিটার। ২০১৭ সালে দোকলাম অঞ্চলকে ঘিরে ভারত ও চীনের মধ্যকার বিরোধে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত, কেননা দোকলাম ছিল চিকেন নেকের একদম কাছেই। এখন চীনের সাথে দ্বন্দ্ব করে তো ভারত কুলিয়ে উঠতে পারবে না, তাই চিকেন নেক করিডরের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করতে চাইছে ভারত। এতে করে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে রেলওয়ে যোগাযোগ যেমন সহজ ও উন্নত করতে পারবে, তেমনি বাংলাদেশ ছাড়াও নেপালের সাথেও যুক্ত হতে পারবে। এখানেই ভারতের আসল চাল। বাংলাদেশকে ঘিরে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ যে চীন ভারতের জিওপলিটিক্সের কমপ্লিকেশনের মধ্যে আরও বেশি করে জড়িয়ে পড়বে না, তার কি নিশ্চয়তা আছে? উত্তর পূর্ব ভারত বর্ডারে চীনের সঙ্গে সামরিক সংঘাতে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহার করে যদি ভারতীয় সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়, তখন বাংলাদেশ সরকারের ঘোষিত ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত দাবি করছে নতুন এই রেল ট্রানজিটকে উভয় দেশ, উভয় সমাজ, উভয় অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে। কিন্তু নানা সংকটে জর্জরিত বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলের ভার কতটা বহন করতে পারবে? দর্শনা চিলাহাটি রেলপথের কথাই ধরা যাক। এই রেলপথটি ব্যবহার করেই ভারত পশ্চিমবঙ্গের গেদে থাকা বাংলাদেশের চুয়াডাঙ্গা দর্শনা, পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর চিলাহাটি হয়ে ভুটান সীমান্তবর্তী দলগাঁও পর্যন্ত নিজেদের ট্রেন পরিচালনা করতে চায়। নানা সূত্রে জানা গেছে, দর্শনা চিলাহাটি রেলপথটি বেশ পুরনো এবং এই পথে এখনই সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল করছে। রেলপথটির ৬টি সেকশনের মধ্যে ৩টি ওভারলোডেড। এর মধ্যে আব্দুলপুর, সান্তাহার ও সান্তাহার পার্বতীপুর সেকশনে বর্তমান সক্ষমতার চেয়ে অতিরিক্ত ১৪টি এবং পার্বতীপুর চিলাহাটি সেকশনে সক্ষমতার চেয়ে একটি ট্রেন বেশি চলছে। বাংলাদেশের ব্রডগেজ রেলপথের ভার বহনের ক্ষমতা ২২.৫ টন, ভারতের রেলপথের ভার বহনের ক্ষমতা ২২.৮২ টন। দর্শনা চিলাহাটি রেলপথের বেশিরভাগ অংশই বেশ পুরনো। এরকম অবস্থায় ভারতীয় মালবাহী ট্রেন নিয়মিত চলতে শুরু করলে বাংলাদেশের অংশের রেলপথ তার ভার কি আদৌ বহন করতে পারবে? সিঙ্গেল লাইনে একটি স্টেশন থেকে যখন কোনো ট্রেন ছেড়ে যায়, তখন অন্য প্রান্তের স্টেশন থেকে আর কোনো ট্রেনকে ছাড়তে দেওয়া হয় না। ফলে সিঙ্গেল লাইনের রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রসিংয়ের সংখ্যা ও অপেক্ষার সময় বাড়তে থাকে। ক্যাপাসিটি সংকটে ভুগতে থাকা দর্শনা চিলাহাটি রেলপথে ভারতীয় মালবাহী ট্রেন চলতে দেওয়া হলে বিদ্যমান ট্রেনগুলোর শিডিউল, বিপর্যয় ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। এই রেল ট্রানজিট যে শুধু বাংলাদেশের একটি রেলপথ ব্যবহার করে হবে তা নয়, ১৪টি নতুন রুটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযোগ তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে ৮৬১ কিলোমিটার। এখন ভারতের রেল চলাচলের সুবিধার জন্য যদি বাংলাদেশের রেলের অবকাঠামো উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়, আর যদি সেই জন্য ভারত ঋণও দেয়, তাহলে তো বাংলাদেশের জনগণের জন্য হবে আরেক বোঝা। কেননা দিন শেষে ঋণের অর্থ সুদে আসলে জনগণের করের টাকা থেকেই পরিশোধ করতে হবে।
তার উপর দেখা যাবে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োজনের জন্য যেসব স্থানে রেলপথের অবকাঠামো উন্নয়নের প্রয়োজন সেসব স্থানের বদলে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের ট্রানজিট সুবিধা মাথায় রেখে। এর আগে ভারতকে বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহারের অনুমতি দিয়ে কতটুকু উপকার হয়েছে? এসব ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আয়ের স্বপ্ন দেখানো হলেও বাস্তবে কি অর্জন হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায় না। কানেক্টিভিটির প্রসঙ্গ আসলে সাধারণত আমরা ইউরোপের দিকে তাকাই, কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পারস্পরিক শক্তি সামর্থ্যের মধ্যে যে ভারসাম্যপূর্ণ অবস্থা রয়েছে তা কি আমাদের মধ্যে রয়েছে? তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভারত বাংলাদেশের চুক্তিগুলোতে এ পর্যন্ত বাংলাদেশ কি লাভবান হয়েছে? যদি আপনাদের জানা থাকে তাহলে সেটা কমেন্টে জানান, আর ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে সেটাও লিখুন কমেন্টে। এবারে বাংলাদেশ ভারত বৈঠকে তিস্তা নদী নিয়েও একটি চুক্তি হয়েছে। এই চুক্তিতে জানা গিয়েছে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারত থেকে একটি দক্ষ টিমকে খুব শীঘ্রই পাঠানো হবে। অর্থাৎ তিস্তার পানি বন্টন নিয়ে এবার বোধহয় মহা পরিকল্পনা রয়েছে। যদিও 2011 সালে তিস্তা চুক্তি হবার কথা থাকলেও এক যুগেও সেটা বাস্তবায়ন হয়নি। এবার সেটা হবে ভেবে আমরা আশা রাখতেই পারি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। হাজির হব দৈনন্দিন বিশ্বের জানা অজানা সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।